হ্যালো অল অফ ইউ। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্ত সিরিজ। এম লক্ষ্মীকান্ত সিরিজ মানে এম লক্ষ্মীকান্ত যে বইটা আছে ইন্ডিয়ান পলিটির জন্য, সেটাকে রামমান বলা হয়। তো সেই এম লক্ষ্মীকান্ত বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান সিম্পলিফাইড আকারে দেখবো। ওকে, সেগুলো বাংলায় বুঝবো। হ্যাঁ, এবার কোন কোন পরীক্ষার ক্ষেত্রে সেগুলো ইম্পর্টেন্ট হতে পারে, যে এই সেশনটা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। WBPSC আন্ডারে যতগুলো পেপার হয় সবগুলো তুমি দিতে পারবে, এসএসসি দিতে পারবে সেন্ট্রালে, জিডিটিডি থেকে আরম্ভ করে এভরিথিং, সিজিএল সিএইচএসএল সব কিছু দিতে পারবে। ওকে, আর কি দিতে পারবে? আর যেগুলো ধরো টুকটাক ওয়ান ডে এক্সামিনেশন আছে সেগুলো ওভারঅল সব কিছু দেওয়া যাবে। ওকে, তো ওয়ান বাই ওয়ান চ্যাপ্টারগুলো আমরা সিম্পলিফাইড করব। ওকে, তো দেখা যাক চ্যাপ্টার নাম্বার 1 কি আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাইট? তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি যদি দেখতে চাই, তার আগে আমাদেরকে বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। কি জিনিস? না তো ইন্ডিয়ান পলিটি অ্যাকচুয়ালি বিষয়টা কি? ইন্ডিয়ান পলিটি হচ্ছে যেখান থেকে আমাদের শুরু হচ্ছে ইন্ডিয়ান পলিটি, বইটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 1765 ট্রিটি অফ এলাহাবাদ থেকে। ওকে, 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে এক্স্যাক্ট শুরু হচ্ছে। তার আগের পরিপ্রেক্ষিতে যেসব জিনিসগুলো, ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো হয়েছে সেগুলো আমরা মডার্ন হিস্ট্রিতে পড়েছি, রাইট? এবং দেখে নেবো, সেগুলো একবার ঝালিয়ে নেবো। তো 1600 খ্রিস্টাব্দে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার পায় কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে। চার্টারটা কি ছিল? না তো এক্সক্লুসিভ রাইট ছিল যে শুধুমাত্র তারাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি, জাস্ট বলে দিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা কোম্পানি। যেমন টুডে যে কোনো একটা কোম্পানি, ধরো স্যামসাং ট্যামসাং, যে কোনো সেরকম একটা কোম্পানি ব্রিটেনের কিছু মার্চেন্ট মিলে, কিছু গ্রুপ অফ মার্চেন্ট মিলে সেগুলো সেই কোম্পানিটা বানিয়েছিল, রাইট? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে সেই জিনিসটাই, অনেকগুলো মানুষ মিলে একটা কোম্পানি বানিয়েছিল, সেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর কিছুই না। সেই কোম্পানি 1600 খ্রিস্টাব্দে কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে চার্টার পায়। কি চার্টার? না তো ইন্ডিয়াতে বিজনেস করার জন্য তারা রাইটস পায়, যে তারাই শুধুমাত্র ব্রিটেন থেকে, সেই কোম্পানি শুধুমাত্র ইন্ডিয়াতে বিজনেস করতে পারে। ওকে, তো 1600 খ্রিস্টাব্দে সেটা পেয়েছে। 1608 খ্রিস্টাব্দে কি হয়েছে? 1608 খ্রিস্টাব্দে তারা ইন্ডিয়াতে আসে প্রথম। ইন্ডিয়াতে আসার পর 1611 সালে প্রথম মাসুলিপট্টনমে তারা ফ্যাক্টরি বানায়, সেটা টেম্পোরারি বেসিসে। 1611 খ্রিস্টাব্দে মাসুলিপট্টনমে ফ্যাক্টরি বানায় অ্যাজ এ টেম্পোরারি ফ্যাক্টরি। 1613 খ্রিস্টাব্দে সুরাটে ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি বানায়। এটাই ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে, বারবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়, এই যে কোশ্চেনটা এখান থেকে, এই লাইন থেকে কোশ্চেনটা আসে, তো সেটা ইনপুট করেছে। 1613 খ্রিস্টাব্দে তারা ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি লাগায় কোথায়? সুরাটে। সেখানে দেখবে ফার্স্ট ফার্স্ট ফ্যাক্টরি বলে লেখা থাকে, কিন্তু সেখানে মাসলিপট্টনমে কোনো অপশন নেই। তো সুরাট টুরাট আছে, আর কি সব আছে জায়গা, যাই হোক সেখানে সুরাটটা হবে রাইট অ্যান্সার। ওকে, 1757 থেকে 1757 সেখান থেকে আমাদের মডার্ন হিস্ট্রি আমাদের শুরু হয়। তো 1757 হচ্ছে ব্যাটেল অফ পলাশি। কোথায় হয়েছিল? পলাশিতে। কার সঙ্গে? রবার্ট ক্লাইভ ভার্সেস সিরাজউদ্দৌলা। তারপর হয় 1764। 1764 ব্যাটেল অফ বক্সার হয়। কার সঙ্গে হয়েছিল? না তো এক সাইডে ছিল তোমার বাংলার নবাব ছিল তখনকার, আওয়াজের নবাব, আর শাহ আলম টু। এক সাইডে ছিল তোমার শাহ আলম টু অ্যাজ মুঘল এম্পায়ার, প্লাস ছিল নবাব বেঙ্গল, প্লাস আওয়াধ, নবাব আওয়াধ ভার্সেস কার হয়েছিল? ভার্সেস হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে লিড করেছিল? না তো মুনরো বলছে, রবার্ট ক্লাইভ বহুত লালচি টাইপের লোক ছিল, শেষে তাকে সুইসাইড করতে হয়েছিল, এমন লালচি লোক ছিল। ইন্ডিয়া থেকে ভোরে জাহাজে করে সবকিছু জিনিস নিয়ে গেছিল ইংল্যান্ডে, তারপরেও তাকে সুইসাইড করতে হয়েছিল। এর থেকে দুঃখের কিছু জিনিস হতে পারে? তো
ব্যাটেল অফ বক্সার হয়। ইংরেজদের একটা পলিসি ছিল কি, যখনই তারা ব্যাটেল কোনো যুদ্ধ জিততো বা হারতো, সঙ্গে সঙ্গে একটা ট্রিটি সাইন করে নিত নিজের বেনিফিটের জন্য। যদি হারতো তো ট্রিটি সাইন করলে তাদের বেনিফিটটা কি ছিল, না তো সেকেন্ড টাইম কোনো অ্যাটাক হতো না, সেখান থেকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যেত। আর যদি ইংরেজরা জিততো তখন যদি ট্রিটি করতো তারা কি অনেক কিছু জিনিস গেইন করতো। ওকে, তো ট্রিটি অফ এলাহাবাদ হয়েছিল 1765-এ। তো ট্রিটি অফ এলাহাবাদে কি কি গেইন করেছিল তারা? ট্রিটি অফ এলাহাবাদ কি কি গেইন করেছিল? তারা তো জিতে শিখেছিল, বলে তারা কিছু গেইন করেছিল। কি গেইন করেছিল? রবার্ট ক্লাইভ ছিল ভার্সেস শাহ আলম, নবাব আওয়াজ, সুজাউদ্দৌলা আর নবাব বেঙ্গল ছিল। নবাব বেঙ্গল তখন পালিয়ে গেছিল ফ্লাইট। অ্যাকচুয়ালি ট্রিটিটা হয়েছিল কার? রবার্ট ক্লাইভের সঙ্গে শাহ আলম টু এবং নবাব আওয়াজ। শাহ আলম টু এর থেকে দিওয়ানি রাইটস পায়। দিওয়ানি রাইট মানেটা কি? দিওয়ানি রাইট মানে হচ্ছে রেভিনিউ কালেকশন রাইট। রাইট, ইস্ট ইন্ডিয়া বিকাম দ্য ডিফ্যাক্টো ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা। বেঙ্গল, বিহার, উড়িষ্যার যে রিজিয়নটা ছিল সেখানকার রেভিনিউ রাইটস পায়, দিওয়ানি পায়। ওকে, আর কি বেশি দিস রাইট মেকিং দ্য ফর্মাল বিগিনিং অফ ব্রিটিশ। এই ট্রিটি থেকেই শুরু হয়েছিল ব্রিটিশ রাজ। প্রপার ব্রিটিশ রাজ কিন্তু এই ট্রিটি থেকে শুরু হয়েছিল। এর আগেও কিন্তু ব্রিটিশ অনেক জায়গা ক্যাপচার করে নিয়েছিল, কিন্তু প্রপারলি এস্টাবলিশড হয়নি। এই ট্রিটির পর থেকে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছিল। আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কি হিসাবে? ব্যবসা করতে, ট্রেডিং কোম্পানি। ট্রেডিং কোম্পানি থেকে তারা কি হয়ে গেছিল? অ্যাজ এ টেরিটোরিয়াল পাওয়ার। আস্তে আস্তে টেরিটরিগুলো গেইন করতে লাগলো। ওকে, দেন দেন আসে দেন আসে আমাদের পলিটিক চ্যাপ্টার শুরু হচ্ছে। পলিটিক চ্যাপ্টার আমি যখন শুরু করব 1773 থেকে, অ্যাকচুয়ালি ইংরেজদের বিগিনিং থেকে পলিটিক্স শুরু হয়। ইংরেজরা যখন থেকে রুল করতে লেগেছিল সেই সময় থেকেই পলিটিক্স শুরু হয়। তো ইংরেজদের ব্রিটিশ রুলটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোম্পানি রুল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতদিন রুল করেছিল প্রপারলি তাদের নিজেদের হাতে ক্ষমতা ছিল ইন্ডিয়া রুল করার। কত থেকে কত ছিল? 1773 থেকে 1857, মানে মহাবিদ্রোহ অবধি। ওকে, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ অবধি। তারপরে কার হাতে চলে গেছিল পাওয়ার? ইন্ডিয়া রুল করার পাওয়ার চলে গেছিল ব্রিটিশ ক্রাউনের হাতে, ব্রিটিশ রাজার হাতে। ওকে, ব্রিটিশ রাজা কবে থেকে রুল করেছিল? না তো 1858 থেকে 1947, একদম ততদিন অব্দি রুল করেছিল। অ্যাকচুয়ালি আমি জিনিসটা বলে দিই, আমাদের ইন্ডিয়া কারা রুল করে? ইন্ডিয়া রুল করে অ্যাকচুয়ালি রুল করে পিএম, কিন্তু নাম হয় কার? প্রেসিডেন্টের। সেখানেও রুল করতো ব্রিটিশ পিএম, কিন্তু অ্যাকচুয়ালি নাম ছিল সেটা কার দৌলতে রুল করতো? না তো সেটা ছিল ক্রাউন। আমাদের এখানে যেমন প্রেসিডেন্ট, ওদের ওখানে ছিল ক্রাউন। ওদের ওখানে প্রেসিডেন্ট নেই, ওদের ওখানে ক্রাউন। ওদের পলিটিক্যাল সিস্টেমটা এরকমই, রাজ দরবার ছিল। ওকে, তো 1773 খ্রিস্টাব্দের আগে তিনটে প্রেসিডেন্সির মেন জায়গাগুলো ক্যাপচার করেছিল। যেমন হচ্ছে এই জায়গাগুলো ক্যাপচার করেছিল, এইখানে ক্যাপচার করেছিল, আর এইসব জায়গাগুলো ক্যাপচার করেছিল ইংরেজরা। তো এইগুলো গভর্ন করার জন্য, এগুলো চালানোর জন্য একজন করে তো কাউকে তো নিযুক্ত করতে হবে। তারা একজন করে গভর্নর নিযুক্ত করেছিল। গভর্নর, এবার ধরো এই জায়গাটা ছিল বেঙ্গল, অবিভক্ত বেঙ্গল ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল, গভর্নর অফ মাদ্রাস ছিল, গভর্নর অফ বোম্বে ছিল 1773 আগে। হলো, তিনটে গভর্নর তিনটে জায়গায় রুল করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মদতে। ওকে, মানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল। ওকে, এরপর আসছে রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 অ্যাক্ট কি বলছে? 1773 অ্যাক্ট বলছে এই যে তিনটে জায়গায় আলাদা আলাদা করে রুল করছে, এটাকে এক জায়গায় সেন্ট্রালাইজ করা যায়। মানে একটা জায়গায় মেন পয়েন্ট থাকলো, সেখান থেকে আলাদা আলাদা করতো, রুল হতো। মানে আজকে যদি আমি দেখি সেন্ট্রালে আছে দিল্লি থেকে কিন্তু প্রত্যেকটা গোটা দেশ রুল করা হয়। গোটা দেশের যে সভারেনিটি বলো, যেগুলো ডিসিশন মেকিং পাওয়ার বলো, সেটা দিল্লিতে যে বসে থাকে পিএম থাকে, সে নেয়। তো সেই সিমিলার জিনিসটা সিমিলার প্যাটার্নে এখানে হতে লাগলো। না তো কি তিনটে যেটা প্রেসিডেন্সি ছিল, সে
তিনটে প্রেসিডেন্সির মধ্যে একটা প্রেসিডেন্সিকে উপরে তুলে দেওয়া হলো। কোন প্রেসিডেন্সিকে? বেঙ্গল প্রেসিডেন্সিকে উপরে তুলে দেওয়া হলো। বেঙ্গল প্রেসিডেন্সির হাতে বেশি পাওয়ার চলে এলো, তার আন্ডারে চলে গেল মাদ্রাস প্রেসিডেন্সি আর এদিকে বোম্বে প্রেসিডেন্সি। তো গভর্ন করতো কে বেঙ্গল প্রেসিডেন্সিকে? বেঙ্গল প্রেসিডেন্সিকে গভর্ন করতো গভর্নর অফ বেঙ্গল। ওকে, তো গভর্নর অফ বেঙ্গলকে বানিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। মানে কি হলো জিনিসটা? জিনিসটা হলো তোমার গভর্নর জেনারেল কে মাথা করে দিল আর দুটো হাত বসিয়ে দিল। হাতগুলো কি কি? গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে মাথা, আর দুটো তার হাত, সেগুলো হচ্ছে গভর্নর অফ মাদ্রাস আর গভর্নর অফ বোম্বে। ওকে, এই জিনিসটা হলো মানে গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ তোমার বোম্বের মাথার উপর বসিয়ে দেওয়া হলো গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে। ওকে, ওকে, এটা হচ্ছে 1773-এর প্রথম জিনিস, মানে সেন্ট্রালাইজড করে দেওয়া হলো, একটা সেন্ট্রাল পাওয়ার দিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে। তার নিচে বসিয়ে দেওয়া হলো গভর্নর অফ মাদ্রাস, গভর্নর অফ বোম্বে। ওকে, এটা ছিল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কিসের? তো ব্রিটিশ, দেখো আজকে ইন্ডিয়ার যদি কোনো কোম্পানি বাইরে কোনো একটা দেশে মানে কোনো বিজনেস করতে চায়, তো ইন্ডিয়ার কাছে তো প্রথমে পারমিশন নেবে, তবে তো যাবে। ঠিক সেম জিনিসটা হয়েছিল, সেখানে পারমিশন নিয়ে গেছিল। পারমিশন নিয়ে যাওয়ার ফলে মেন কন্ট্রোল করতো কিন্তু মানে ব্রিটিশ তোমার গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট যখন কন্ট্রোল করতো তখন দেখছে যে এরা তো অনেক জায়গা দখল করে নিয়েছে, এদের উপর একটু বসানো যাক, হাত বসানো যাক, রাইট? তো সেইটার হচ্ছে ফার্স্ট স্টেপ। ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট স্টেপ হাতটা বসালো তোমার ইন্ডিয়ার মধ্যে যেগুলো ক্যাপচার করেছিল জায়গাগুলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার উপর একটু হাত বসিয়ে দিল। আস্তে আস্তে হাতটা বসাবে, দেখতে পাবে আরামসে। ওকে, তো সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ টেকেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করতে লাগলো। ওকে, সেকেন্ড কি বললো? দিস অ্যাক্ট রিকগনাইজড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট টাইম অ্যাজ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ ইস্ট। মানে এই যে অ্যাক্টটা, রেগুলেটিং অ্যাক্ট 1773, এই অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পাওয়ার দিয়ে দিল। এই অ্যাক্ট কোথায় পাস হচ্ছে? ব্রিটিশ পার্লামেন্টে পাস হচ্ছে। সে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পাওয়ার দিয়ে দিল, তোমরা পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো দেখবে। ইন্ডিয়ান, ওরা তো অলরেডি তো ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা দখল করে রেখেছিল, তো সেই সব জিনিসগুলো পাওয়ার পেয়ে গেল, লিগ্যাল পাওয়ার পেয়ে গেল একটা লিগ্যাল অ্যাক্টের দ্বারা। আর কি হয়েছে? ফরওয়ার্ড সার্ভেন্ট ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সার্ভেন্ট ছিল, যারা কাজ করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরকে বললো তোমরা তো অলরেডি পাওয়ার পেয়ে গেছো, তোমরা রুল করো, তোমাদের কাছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, তোমরা রুল করো, কিন্তু তোমরা নিজেদের কোনো পার্সোনাল বিজনেস রাখবে না, কারো কাছে ঘুষ নেবে না, কারো কাছে কোনো গিফট বা কিছু নেবে না। ওকে, এই অ্যাক্টে তাই করলো। আর কি বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট পাওয়ার ফ্রম সিভিল জাস্টিস। সিভিল জাস্টিস তো অলরেডি 1765 সালে ট্রিটি অফ এলাহাবাদে পেয়ে গেছিল রাইটস, রাজস্ব আদায়ের রাইট তো পেয়ে গেছিল, সঙ্গে সিভিল জাস্টিসের রাইটও পেয়ে গেছিল দিওয়ানিতে। তো সেই রাইটটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করার জন্য কোথাও একটা জায়গা লাগবে, সেই জায়গা বানিয়ে দিল এই অ্যাক্ট, না তো কি সুপ্রিম কোর্ট কলকাতাতে বানানো হলো 1774 সালে। ওকে, আর কি বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাফেয়ার্সগুলো, মানে কি কি আছে, রেভিনিউ, সিভিল, মিলিটারি অ্যাফেয়ার্স, সব কিছু যে অ্যাফেয়ার্সগুলো দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন যে উইংসগুলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ইন্ডিয়াতে কি কি জিনিস দেখছে সেগুলো দেখানোর জন্য, সেগুলো রেগুলেট করার জন্য সিওডি মানে হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা হলো ব্রিটিশ পার্লামেন্ট থেকে। বলো ঠিক আছে, কোর্ট অফ ডাইরেক্টর কিছুজন মেম্বারকে, তোমাদের নিজেদেরই মেম্বার, তাদেরকে তুমি কোর্ট অফ ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করো, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলিটারি, সিভিল সব জিনিসগুলো দেখবে, রেভিনিউ সব জিনিস দেখবে, এবং সেই রিপোর্টটা কোথায় দেবে? ব্রিটিশ পার্লামেন্টে দেবে। ওকে, এই হচ্ছে 1773 অ্যাক্ট, আর কিছু নেই। ওকে, কি কি জিনিস দেখলাম? সেন্ট্রালাইজ করা হলো,
গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে মেন পাওয়ার দিয়ে দেওয়া হলো, আন্ডারে থাকলো কে কে, গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস। ফার্স্ট স্টেপ, ব্রিটিশ হালকা করে থাবাটা বসাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। ওকে, সেকেন্ড অ্যাক্ট দেখবো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট মানে পিটস ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময়, সেই জন্য পিটসের আমল এসেছিল বলে সেই একটার নাম দেওয়া হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, কি ছিল মেইন জিনিস? এটাই ছিল যে বললাম না যে সিভিল, তোমার সিভিল অ্যাফেয়ার্স, রেভিনিউ অ্যাফেয়ার্স, তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স, তিনটেই যারা দেখতো সিওডি, কোর্ট অফ ডাইরেক্টর। তো ওদের ওদের খুব প্রেসার ফিল করলো, তখন ওরা রিপোর্ট ঠিকঠাক দিত না ব্রিটিশ পার্লামেন্টে। তো তখন পিটস ইন্ডিয়া অ্যাক্টে বললো কি, ঠিক আছে কোনো ব্যাপার নয়, তোমাদেরকে প্রেসার নিতে হবে না, তোমাদেরকে আমি আলাদা আলাদা দুটো বডি বানিয়ে দিচ্ছি। কোর্ট অফ ডাইরেক্টর যারা ছিল তারা তো ছিলই, আরও কিছু ব্রিটিশ পার্লামেন্টে কিছু লোক পাঠিয়ে দিল। তো বললো যে এরা বিওসি মানে বোর্ড অফ কন্ট্রোল, এরা কি দেখবে? এরা দেখবে সিভিল, মিলিটারি আর রেভিনিউ। সিভিল অ্যাফেয়ার্স দেখবে, মিলিটারি অ্যাফেয়ার্স দেখবে, রেভিনিউ দেখবে। এর আগে এগুলো কারা দেখতো? কোর্ট অফ ডাইরেক্টর। এখন কার কাছে চলে এলো? বোর্ড অফ কন্ট্রোলের কাছে। আর এরা কি দেখবে? শুধু ট্রেড রিলেটেড, কমার্শিয়াল রিলেটেড জিনিস শুধু এরা দেখবে, কোর্ট অফ ডাইরেক্টররা দেখবে। এদের পাওয়ার কমিয়ে দেওয়া হলো আর এদের কাছে মেন পাওয়ার দেওয়া হলো। এরা ছিল কোম্পানির লোক, কোর্ট অফ ডাইরেক্টররা ছিল কোম্পানির লোক, বোর্ড অফ কন্ট্রোলার ছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাঠানো কিছু লোক। ঠিক আছে, আমি যদি ব্রিটিশ পলিটিক্সকে দেখি, তো ব্রিটিশ পলিটিক্স তো প্রথম হচ্ছে উপরে, আমাদের এখানে যদি দেখি কম্পেয়ার করি, যদি আমাদের এখানে ধরো প্রেসিডেন্টের নিচে থাকে পিএম এবং কাউন্সিল অফ মিনিস্টার। সেম জিনিস উপরে, ওখানে প্রেসিডেন্ট নেই, ওদের হচ্ছে ব্রিটিশ ক্রাউন, তার নিচে আছে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। পিএম এবং কাউন্সিল কোথা থেকে ইলেক্টেড হয়? না তো পার্লামেন্ট থেকে। পার্লামেন্টে কটা কক্ষ? সেম ইন্ডিয়ার মতো, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসকে ওখানে হাউস অফ লর্ডস বলা হয়। ওকে, ওটা কমন, হাউস অফ কমন সামথিং কিছু একটা বলা হয়। ওটা যখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স দেখবো তখন জিনিসটা ক্লিক করবো। ওকে, ব্রিটিশ পলিটিক্স আমরা আলাদা করে হিস্ট্রি অপশনাল কোর্সে দেখছি। ওকে, পিটস ইন্ডিয়া অ্যাক্টে শুধু এটাই ছিল, পিওসি এবং সিওডি এর কার্যক্ষমতাকে ডিভাইড করে দেওয়া। সিওডিকে কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো এবং বোর্ড অফ কন্ট্রোলকে বেশি গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো। ওকে, এরপর আছে চার্টার অ্যাক্ট 1830। এর মধ্যে অনেক কিছু অ্যাক্ট ছিল, যেমন এর মধ্যে ছিল চার্টার অ্যাক্ট 1793 একটা ছিল, সরি রেগুলেটিং অ্যাক্ট 1793 ছিল। তার আগে ছিল 81-এর একটা অ্যাক্ট ছিল, রেগুলেটিং অ্যাক্ট। তো সেগুলো ইম্পর্টেন্ট নয় বলে আমরা ছাড়ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র পড়বো, নাহলে তো গোটা বই পড়তে পারতাম। এই ভিডিও দেখার মানে কি তাহলে? ওকে, চার্টার অ্যাক্ট 1813 কি বলছে? শুধুমাত্র ব্রিটিশ 1600 খ্রিস্টাব্দে যে কুইন এলিজাবেথের কাছ থেকে যে রাইটস পেয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে শুধুমাত্র তারাই ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে ব্রিটেন থেকে এসে, সেই মনোপলিটা শুধুমাত্র তারাই, সেই মনোপলিটা শেষ করে দিল ব্রিটিশ পার্লামেন্ট এই অ্যাক্টের দ্বারা। কি বললো? তোমাদের মনোপলি থাকবে শুধু দুটো জিনিসের উপর থাকবে, না তো কি? না তো ট্রেড উইথ চায়না এবং ফ্রি ট্রেড উইথ ইন্ডিয়া। চায়ের ব্যবসা এবং চীনের সঙ্গে ব্যবসা যেগুলো, সেগুলো শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। বাকি যে কোনো ট্রেড বিজনেস ব্রিটিশ থেকে যে কোনো মার্চেন্ট আসবে সেখানে করতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানি এসে করতে পারে, অন্য কোনো মার্চেন্ট এসে ইন্ডিয়াতে সেই ব্যবসা করতে পারে। শুধু চা এবং চীনের সঙ্গে ব্যবসা, সেটাই শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে রাখা হলো। আর কি হলো, 20 বছর আরো বাড়িয়ে দিল, যে ওরা তো দেখছিল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেখছিল, সেটা 20 বছর আরো বাড়িয়ে দিল। ওকে, আর কি? না তো সভারেনিটি অফ ক্রাউন। সভারেনিটি মানে কি? সভারেনিটি মানে হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার। ডিসিশন মেকিং, আমি যে একটা ডিসিশন নিচ্ছি সেটা আমি নিজে থেকেই নিচ্ছি, আমার উপর অন্য কেউ বসাচ্ছে না ডিসিশনটা, সেটাই হচ্ছে সভারেনিটি, আমার নিজের সভারেন, নিজের ডিসিশন মেকিং পাওয়ার। তো সভারেনিটি অফ ক্রাউন, সভারেনিটি অফ ক্রাউন মানে হচ্ছে ক্রাউনের ডিসিশন মেকিং পাওয়ার বসে গেল ইন্ডিয়া টেরিটরির উপরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু কাজ করবে সব ক্রাউনের মদতে করবে, ক্রাউন সেগুলো ডিসিশন নেবে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিপেন্ডেন্সি ডিসিশন মেকিং পাওয়ার চলে গেল, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু চলে গেছে অলরেডি। আস্তে আস্তে দেখছো ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ার উপর থাপাটা ভালো করে বসাচ্ছে। প্রথমে হাত একটু ভরলো, তারপর আস্তে 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 ভরে এরকম করে থাপাটা বসাচ্ছে। পুরো জিনিসটা দেখবো ক্লিয়ার কাস্ট ভাবে। আর কি বললো, স্পেন্ড 1 লাখ রুপিস ফর 1 লক্ষ টাকা প্রত্যেক বছর ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইন্ডিয়াতে খরচা করা হবে। কেন না, তো ওয়েস্টার্ন এডুকেশন প্রমোট করার জন্য। ওয়েস্টার্ন এডুকেশন ইন্ডিয়াতে তার আগে অতটা প্রমিনেন্ট ছিল না, তো ওয়েস্টার্ন এডুকেশন প্রমোট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট থেকে বলা হলো প্রত্যেক বছর এখানে 1 লক্ষ টাকা করে ঢালা হবে। আর কি বললো, খ্রিশ্চান মিশনারিজকে বললো ঠিক আছে, তোমরা খ্রিশ্চান মিশনারিজ তোমরা ইন্ডিয়াতে যাও, তোমরা ধর্ম প্রচার করো, মানুষকে এনলাইটেন করো, মানে মানুষকে একটু অন্ধবিশ্বাস থেকে উপরে নিয়ে এসো। খ্রিশ্চান মিশনারিজকে ইন্ডিয়াতে অ্যালাউ করা হলো এই একটা দ্বারা। ওকে, আর কি বলছে, লোকাল গভর্নমেন্ট যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এদেরকে অ্যালাউ করে দেওয়া হলো। এদেরকে বললো যে ঠিক আছে, তোমরা পার্সেন্ট টু পার্সেন্ট বেসিসে ট্যাক্স নিতে পারবে, যদি কেউ ট্যাক্স না দেয় তাদেরকে পানিশমেন্ট দাও, তারা কিন্তু ভয়ে ট্যাক্স দেবে। এই একটা কিন্তু সেই ইয়েটা করা হলো। ওকে, এটাই হচ্ছে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, 1813 চার্টার অ্যাক্ট। ওকে, এরপর আসছে চার্টার অ্যাক্ট 1833। 1833 চার্টার অ্যাক্টে কি বলছে, এই চার্টার অ্যাক্টটা আর একটা নামে পরিচিত। এটা বারবার কোশ্চেনটা আসে, বিভিন্ন পরীক্ষায় এসছে, ওয়ান ডে এক্সামেও এসছে, বিশেষ করে ইউপিএসসিতে বোধহয় ওয়ান টাইম এসেছিল, এটা জিজ্ঞেস করছে অনেক আগে। এটা হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্ট নামে পরিচিত। 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টকে সেন্ট হেলেনা অ্যাক্ট নামেও পরিচিত। সেন্ট হেলেনা অ্যাক্ট কেন বলছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু তো ইন্ডিয়াতে ছিল তা নয়, আরো কিছু জায়গায় ছিল, আরো কিছু জায়গায় তারা সাম্রাজ্য বিস্তার করছিল। তার মধ্যে একটা জায়গা হচ্ছে সেন্ট হেলেনা আইল্যান্ড। সেন্ট হেলেনা আইল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ছিল। সেন্ট হেলেনা আইল্যান্ডে সেখানকার রুল করার অধিকার পেয়ে গেছিল, ব্রিটিশ ক্রাউনের মানে ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে। সেই জন্য এই সেম অ্যাক্টের আন্ডারে, তো সেই জন্য এই অ্যাক্টটাকে বলা হয় সেন্ট হেলেনা অ্যাক্ট। ওকে, এই একটা আর একটা কি একটা মাহাত্ম আছে না, তো ফাইনাল স্টেপ ওয়ার্ড সেন্ট্রালাইজেশন। আমরা তো দেখলাম গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হলো, তার আন্ডারে গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাসকে রাখা হলো। এখানে আবার কি করা হলো না, তো গভর্নর অফ বেঙ্গল যে ছিল তাকে বানিয়ে দেওয়া হলো গভর্নর অফ ইন্ডিয়া, বানিয়ে দেওয়া হলো। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল তাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হলো, মোর পাওয়ার দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, গভর্নর জেনারেল কি কি জিনিস দেখবে না, তো সিভিল দেখবে এবং মিলিটারি জিনিস দেখবে, মিলিটারি অ্যাফেয়ার্স দেখবে, ডে টু ডে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাফেয়ার্স দেখবে। আর কি আছে, জিজি মানে গৌতম গম্ভীর নয়, জিজি মানে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, গট এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার, মানে গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বোম্বের কাছে যে নিজের ডিসিশন মেকিং পাওয়ার ছিল, যে নিজের আইন তৈরির ক্ষমতা ছিল, সেগুলোকে তুলে নেওয়া হলো। সেই ক্ষমতা কাকে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে। ওকে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আরো বেশি ক্ষমতা দিতে হলো। ওকে, মানে টোটালি গোটা ইন্ডিয়ার যেসব টেরিটরিগুলো কোম্পানির আন্ডারে ছিল, কোম্পানি মানে করেছিল, স্থাপত্য বিস্তার করেছিল সেসব জায়গায়, সেগুলো টোটালি দেখাশোনা কে করবে এবার থেকে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এখানে একটা রিকমেন্ডেশন এসেছিল যে ওপেন কম্পিটিটিভ এক্সাম ফর সিভিল সার্ভেন্ট, মানে ইন্ডিয়ানসরাও সিভিল সার্ভেন্ট এক্সামিনেশন দিতে পারবে, তাই বলেছিল। কিন্তু এখানে সিওডি মানে কোর্ট অফ ডাইরেক্টর, ওরা বলছে আমাদের পাওয়ার তো অলরেডি তো কমিয়ে দিয়েছো, হ্যাঁ, বিওসিকে দিয়ে দিয়েছো, তো আমাদের এখানেও যদি ইন্ডিয়ান থেকে ভরে দাও তাহলে তো আমাদের যে সাম্রাজ্য বিস্তারের যে পরিকাঠামো সেটা তো ভেঙে যেতে পারে। ইন্ডিয়ানরা তো চাইবে না যে তাদেরকে বিদেশি লাঙ্গুররা রুল করুক। সেক্ষেত্রে ওরা সিওডিরা অপোজ করলো যে না, ইন্ডিয়ানদেরকে অ্যালাউ করা যাবে না সিভিল সার্ভিস এক্সামিনেশনে। সেই ইয়েটা রিপিল হয়ে গেছিলো যে ঠিক আছে এখন অ্যালাউ করছি না। পরেরটা 1853 খ্রিস্টাব্দে ম্যাকলে কমিটিতে অ্যালাউ করে দিয়েছিল, সেটা পরে দেখছি। আর একটা কি জিনিস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ডেড আপ অ্যাজ কমার্শিয়াল বডি।
তারা যে ট্রেডিং করতে এসেছিল, তারা মেন ইন্টেনশন ছিল তাদের ট্রেডিং করা ইন্ডিয়াতে। সেই ইন্টেনশন তারা ভুলে গেছিল, তারা এবার রুল করতে লেগেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পেয়ে গেছিল, পলিটিক্যাল পাওয়ার পেয়েছিল। তো এই অ্যাক্ট বললো ঠিক আছে, তোমাদেরকে আর বিজনেস করতে হবে না, তোমরা টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তৈরি করো, তোমরা টোটালি রুল করো ইন্ডিয়াকে। অলরেডি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করে দিচ্ছি। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে লর্ড উইলিয়াম বেন্টিক, রাইট? ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, সরি, হ্যাঁ, গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হ্যাস্টিংস। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক। ওকে, এটা হচ্ছে 1833 সালের চার্টার অ্যাক্ট। এরপর একটা আছে, সেটা হচ্ছে 1853 সালের চার্টার অ্যাক্ট। 1853 সালের চার্টার অ্যাক্ট কি বলছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো বানিয়ে দেওয়া হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আরেকটু পাওয়ার দিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হয়েছিল, এবং গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বোম্বের কাছ থেকে ডিসিশন মেকিং এবং ল তৈরি করার, মানে আইন তৈরি করার পাওয়ারটা নিয়ে নিয়েছিল। কার কাছে চলে গেছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। সেই ল তৈরির এবং ল এক্সিকিউট করার জন্য গভর্নর জেনারেলই করতো, এবং তার একটা কাউন্সিল ছিল। তো যে ল তৈরি করছে তারাই আবার এক্সিকিউট করছে, সেটা তো হয় না। আজকের ডেটে তুমি যদি দেখো, এমএলএরা ল তৈরি করে, এমপিরা ল তৈরি করে, তো ল এক্সিকিউট করা করছে আইএস, আইপিএস, মন্ত্রী, এরা সব ল এক্সিকিউট করছে। এরা হচ্ছে এক্সিকিউটিভ। মন্ত্রী অ্যাজ এ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ বোথ। আর এখানে কি হচ্ছে? এরাই তৈরি করছে, এরাই ল এক্সিকিউট করছে। কি করে হয়? হয় না। তো বললো ঠিক আছে, সেপারেটেড গভর্নর জেনারেল কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিল যেটা ছিল, যারাই ল তৈরি করছিল তারা এক্সিকিউট করছিল, সেটা আলাদা করে দেওয়া হবে। যারা ল তৈরি করবে তারা এক্সিকিউট করবে না, যারা এক্সিকিউট করবে তারা তৈরি করবে না, রাইট? তো যারা এক্সিকিউট করতো, যারা ইমপ্লিমেন্ট করতো লটাকে, তাদেরকে আলাদা একটা মানে আলাদা একটা ইয়ে করে দিল, কাউন্সিল করে দিল। আর যারা লটা তৈরি করতো তাদেরকে একটা আলাদা কাউন্সিল করে দিল। যারা লটা তৈরি করতো তাদেরকে বলা হতো লেজিসলেটিভ। তো যে কাউন্সিলটা তৈরি হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বলা হয়, এটাকে মিনি পার্লামেন্টও বলা হয় ইন্ডিয়ার। ওকে, এখানে কি বলছে? টোটাল কটা লেজিসলেটিভ, এই লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে কজন মেম্বার থাকবে? না তো 6জন মেম্বার থাকবে। তার মধ্যে বললো ঠিক আছে, এর মধ্যে 4জন লোকাল মানুষ এসে, লোকাল মানুষকে অ্যালাউ করা হলো ল তৈরিতে। কিন্তু এই লোকাল মানুষ কিন্তু ইন্ডিয়ান ছিল না, সেসব ইংরেজরা ছিল যারা এইসব জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে লেগেছিল। তাদেরকে বললো তুমি এসে এখানে মেম্বার হয়ে যাও। ইন্ডিয়ানদের কিন্তু অ্যালাউড ছিল না। ওকে, তো এই লোকাল রিপ্রেজেন্টেশন কজন ছিল? 4জন। আগ্রা থেকে, বোম্বে থেকে, কলকাতা, বেঙ্গল থেকে, মাদ্রাস থেকে, 4 জায়গা থেকে 4জন ইংরেজকে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আর 2জন কাকে বসালো? গভর্নর জেনারেলের মদতপুষ্ট মানুষকে। ওকে, আলাদা করে দিল এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, আর কি বলছে? সিভিল সার্ভিস এক্সাম 1833 খ্রিস্টাব্দের আইনে কোর্ট অফ ডাইরেক্টর, মানে যারা কমার্শিয়াল অ্যাফেয়ার্স দেখাশোনা করতো, তাদের অপোজ করেছিল বলে সিভিল সার্ভিস এক্সামিনেশন বন্ধ করে দিয়েছিল, ওপেন করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখানে বললো ঠিক আছে, ম্যাকলে কমিটি বলছে, রেকমেন্ডেশন দিয়েছে যে সবারই জন্য ওপেন করে দেওয়া, ইন্ডিয়ানসরাও সিভিল সার্ভিস এক্সামিনেশন দিতে পারবে। কিন্তু সেই পরীক্ষাটা ইন্ডিয়াতে হবে না, সেই পরীক্ষাটা হবে ব্রিটেনে। ঠিক আছে, ইন্ডিয়ানস ওয়ার অ্যালাউড। আর কি বলছে এখানে? একটা স্পেসিফিক টাইম, কোনো স্পেসিফিক টাইম কিন্তু দেয়নি ব্রিটিশ পার্লামেন্ট থেকে, যে তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছে যে তোমরা এতদিন অবধি রুল করতে পারবে, কোনো স্পেসিফিক টাইম দেয়নি। ব্রিটিশ পার্লামেন্ট বলেছে যেদিন মনে হবে যে তোমরা একটু ভুলভাল করছো, কিছু একটু যেদিন মনে হবে, বা কোনো একটা অজুহাত দেখিয়ে, কিন্তু ব্রিটিশ ক্রাউন কিন্তু মানে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু ডাইরেক্টলি রুল করতে লাগবে ইন্ডিয়ান টেরিটরিগুলো। কোনো স্পেসিফিক কিন্তু টাইম আর দিল না। এরপরে আসবে 1858 সালের অ্যাক্ট। ফাইন, ওটা তখন ক্রাউন রুলে চলে যাবে। ওকে, তো আমরা এটা কোম্পানি রুলের অ্যাক্টগুলো দেখলাম। মেন অ্যাক্ট হচ্ছে 1773, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট,
93 একটা অ্যাক্ট আছে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। 1813, 1833, 1853, এই টোটাল 5টা অ্যাক্ট আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো এর মধ্যে এই জাস্ট দিয়েছি জিস্টগুলো, এর বাইরে থেকে কোনো কোশ্চেন এখনো পর্যন্ত আসেনি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। ওকে, এর মধ্যে থেকে এসেছে। তো আমরা বললাম যে ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে, ব্রিটিশ ক্রাউন কিভাবে, ব্রিটিশ পার্লামেন্ট বিহাফ অফ ব্রিটিশ ক্রাউন, মানে নামমাত্র যে ব্রিটিশ ক্রাউন ছিল তার মানে বিহাফে কি করে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর বা ইন্ডিয়ার উপর আধিপত্য জমাতে লাগলো। 1773 সালে কোর্ট অফ ডাইরেক্টর ইনপুট করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে সব কিছু অ্যাফেয়ার্স দেখার জন্য, মানে কমার্শিয়াল থেকে আরম্ভ করে সিভিল, অ্যাডমিনিস্ট্রেটিভ, মিলিটারি সব অ্যাফেয়ার্স করার জন্য কোর্ট অফ ডাইরেক্টর অ্যাপয়েন্ট করলো। 1784 সালে কোর্ট অফ ডাইরেক্টরকে শুধু কমার্শিয়াল দেখতে বললো, আর বাকি জিনিসগুলো মিলিটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সিভিল অ্যাফেয়ার্সগুলো দেখতে বললো কাকে, তো বোর্ড অফ কন্ট্রোল এবং প্যারামাউন্টস অফ ক্রাউনকে, মানে বোর্ড অফ কন্ট্রোল মানে ব্রিটিশ ক্রাউনকে বা পার্লামেন্টকে সেগুলো জবাবদিহি করতে লাগলো। 1813 খ্রিস্টাব্দে কি হলো না, তো সভারেনিটি অফ ব্রিটিশ ক্রাউন, একটু থাবাটা ভালো করে বসালো ইন্ডিয়ার উপর। ওকে, 1833 সালে কি, 1833 সালে হলো পুরোপুরি সেন্ট্রালাইজড করে দিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নামমাত্র পেয়ে গেল ক্রাউনের আন্ডারে। ওকে, 1858 সালে তো ক্রাউন নিজে টেক ওভার করে নিল পুরো ইন্ডিয়ান টেরিটরিকে। এবার থেকে ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউন চালবে, মানে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে ইন্ডিয়া চলবে। ওকে, তো এইটুকু, এই কোম্পানি রুলের এইটুকু জিনিস আমাদের জানলেই হবে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে ক্রাউন রুল কিভাবে এফেক্ট করেছিল ইন্ডিয়াকে এবং কিভাবে আস্তে আস্তে ক্রাউন রুল করেছিল ইন্ডিয়াকে। ওকে, থ্যাংক ইউ।